নমস্কার বন্ধুরা। আজকে অনেকদিন পরেই আহ এই ক্যাপসুল করার জন্য এলাম, কারণ মার্কেটের কিছু ব্যাপারে বলার আছে। আপনারা একটুখানি আহ মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, এবং আপনাদের যা কমেন্টস আছে তা আপনারা ভিডিওটাকে দেখার পরে আপনারা নিশ্চয়ই দিতে পারেন, এবং যতটা যা আমার পক্ষে সম্ভব আমি তার উত্তর দেব। এবং নেক্সট দিন থেকে আহ, কিছু শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেগুলো আপনার যেগুলো মোটামুটি আপনার আহ, কিছু স্টকের রেকমেন্ডেশন বলাটা ভুল, কিছু অবজারভেশন নিয়ে কিছু শর্টস থাকবে, সেগুলোকেও দেখতে পারেন। এবং আপনাদের ইনভেস্টমেন্ট আপনারা নিজেদের মতো করে করতে পারেন। এবারে মার্কেটের প্রেজেন্ট সিনারিও নিয়ে একটুখানি বলার আছে। সেটা হচ্ছে যে, দেখুন, মার্কেট খুব একটা ভালো কন্ডিশনে চলছে না। বিগত আহ, যদি দেখি যে মার্কেট আপনার লাস্ট যে হাই করেছে ইন্ডেক্স, সেটা করেছে হচ্ছে যে আপনার 26,341, এবং এই 341 করেছে হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে 2026-এ। তার আগে করেছিল হচ্ছে যে আপনার আহ, মানে প্রমিনেন্টলি যে হাইটা করেছিল সেটা 2024-এর সেপ্টেম্বর মান্থ। তারপরে মোটামুটি একটা সাইডওয়েজ মার্কেট চালাচ্ছে। তার ভেতরে অনেক স্টকের যেরকম কারেকশন হয়েছে, অনেক সেক্টরের কারেকশন হয়েছে, ঠিক সেরকম ভাবে আবার কিছু কিছু স্টকের মুভমেন্টও আমরা দেখতে পেয়েছি। এবার হচ্ছে যে মার্কেটের, দেখুন, অনেক আমরা নিউজ দেখছি, নিউজ অনবরত ফিড করছে আমাদের। আমরা সেই নিউজগুলো অনবরত দেখছি এবং নিজের ভেতরে নেওয়ার চেষ্টা করছি। আর গত 2-3 মাস ধরে যেটা আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট বলার চেষ্টা করছে, বা তার যারা স্পোক্স পার্সন আছেন তারা বলার চেষ্টা করছেন যে ম্যাক্রো ইকোনমিক খারাপ বলে, মানে গোটা ওয়ার্ল্ডের ইকোনমি খারাপ বলে, তার জন্য আমাদের মার্কেটও তার এফেক্ট পড়ছে। তার ভেতরে হচ্ছে যে প্রধান কারণ হচ্ছে যে যুদ্ধ, আহ, ইরান এবং ইউএসএ এবং ইয়ের ভেতরে যুদ্ধ হওয়াটা অবশ্যই একটা কারণ। তার জন্য আপনার ক্রুড প্রাইস এবং ন্যাচারাল গ্যাসের দাম বেড়েছে। শুধু গ্যাসের দাম বাড়ানো নয়, মানে ক্রুড এবং ন্যাচারাল গ্যাসের আহ, সেটা আপনার সাপ্লাইয়েরও ডিসরাপশন দেখা গেছে। এটা হচ্ছে অর্থ সত্য। বাদ বাকি সত্যটা কি, না আমাদের ইন্টারনালও প্রবলেম আছে। যদি ইন্টারনাল প্রবলেম যদি না হতো, তাহলে গত 2-3 মাস ধরে, বা বলতে পারেন আরো বেশি সময় ধরে, এই যে আমাদের আহ, রুপি যেভাবে ডেপ্রিসিয়েট করছে, এটা সম্ভবত হতো না। কারণ আমাদের রুপি গত, ধরুন, 6 মাস, 1 বছর ধরে প্রায়, হ্যাঁ, 1 বছর ধরে প্রায় 85 থেকে 95 or $96 অব্দি চলে এসছে। এবং আমি বিগত 2-3 মাস আগেও বলেছিলাম যে রুপি ডেপ্রিসিয়েশন মানে এটা হবেই, অবশ্যম্ভাবী।
তো সেই মতো যখন মোটামুটি 87-88 ডলারেও যখন চলেছে, আমি তখনও বলে এসেছি যে রুপি ডেপ্রিসিয়েট করবে। এবং এর রিপল এফেক্ট আমরা কি দেখছি, যে তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে যে আমাদের মার্কেটে কারেকশন কিন্তু অব্যাহত মানে চলেই ছিল, কন্টিনিউ। ইন্ডেক্স একটা জায়গায় দাঁড়িয়ে থাকলেও উম, আমরা দেখতে পাচ্ছি যে স্টকের কিন্তু, বিশেষ করে লার্জ ক্যাপ স্টকের ক্ষেত্রে কিন্তু আপনার ডাউন সাইড মুভমেন্ট চলেছে, কন্টিনিউস পিটাই চলেছে, কারেকশন চলেছে। বিশেষ করে আইটি সেক্টরের ক্ষেত্রে কারেকশন সব থেকে বেশি মাত্রায় আমরা দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে যে আইটিতে যেহেতু এআই এর একটা ব্যাপার তো আছেই, তার সঙ্গে সঙ্গে উম, যেভাবে আপনার আহ, মানে এআই এর একটা প্রবলেম আছে, মানে প্রবলেম বলবো না, এটা একটা বলতে গেলে আপনার একটা বড় শিফটিং চলছে আইটি সেক্টরে, যেরকম 2000 সালে তো হয়েছিল Y2K প্রবলেমের জন্য। তো তখন একটা শিফটিং চলেছিল, এখনো আপনার আইটির ক্ষেত্রে কিন্তু একটা মেজর সাফলিং চলছে। তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যত বড় বড় আইটি আছে, যেগুলো টিসিএস, যেরকম টিসিএস আছে, টেক মাইন্ড্রা আছে, উইপ্রো আছে, ইনফি আছে, এইচসিএল টেক আছে, এমফাসিস আছে, তারা প্রত্যেকেই কিছু না কিছু বেশ ভালো মতো কারেকশন হয়েছে। আহ, এবারে মাইক্রো ইকোনমিক লেভেলে যে প্রবলেমগুলো আছে, দেখুন, যদি মানে আমাদের ইন্টারনাল যদি কনজামশন সিস্টেম যদি ঠিকঠাক থাকতো, মনিটারি পলিসি যদি ঠিকঠাক হতো, বা আপনার বলতে গেলে মানি চ্যানেলটা যদি ঠিকঠাক হতো, আই থিঙ্ক কোথাও না কোথাও গিয়ে ডিসরাপ্ট হচ্ছে। কারণ না, যদি সেটা হতো, তাহলে ইন্টারনাল আমাদের যে কনজামশন সিস্টেম, সেটা কিন্তু কোথাও একটা জায়গায় মানে আমরা ঠিকঠাকভাবে একটা গ্রোথ দেখতে পেতাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টারনাল কনজামশন সিস্টেমও কোথাও না কোথাও বিগড়ে আছে। তার জন্য কিন্তু বিগত প্রায় 1 বছরের উপরে কনজামশন সেক্টরেরও যেরকম একটা আপনার মানে স্লথ আমরা একটা গতি দেখতে পেয়েছি, ঠিক সেরকম ভাবে আমরা এটাও দেখতে পাচ্ছি যে এফএমসিজি ক্ষেত্রে, এফএমসিজি তো টোটালি ডিপেন্ডস অন আওয়ার ওন ওন পিপল। ম্যাক্সিমাম আমরা নিজেরাই কনজামশন করে থাকি, সেক্ষেত্রেও কিন্তু এফএমসিজি সেক্টরেও কিন্তু প্রবলেম চলেছে। এফএমসিজিও কিন্তু যথেষ্টভাবে কারেকশন হয়েছে। শুধু কারেকশন হওয়ার ব্যাপারটা ঠিক আছে, ইন্ডেক্সের সঙ্গে কারেকশন হতেই পারে, এটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু এই যে একটা লোয়ার লেভেলের এসে সাস্টেন করে গেছে, এটা একটা কিন্তু বড় মারাত্মক ব্যাপার। কারণ আমরা অন্যান্য সময় যেটা দেখেছি যে ইন্ডেক্সের কারেকশনের সঙ্গে প্রত্যেকটা সেক্টরের একটা কারেকশন হয়েছে। এবং আহ, যখনই মার্কেটের অল্প বিস্তরও মুভমেন্ট হয়েছে, তখনই সেই সব সেক্টরগুলো আমার মুভ আপ করিয়েছে। তো এখানে বলা যেতে পারে যে আমাদের ইন্টারনাল প্রবলেমটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইন্টারনাল অনেক কিছু প্রবলেম আছে। আরেকটা সেক্টর আমি বলতে চাই, সেটা হচ্ছে যে পিএসইউ ব্যাংক সেক্টর। পিএসইউ ব্যাংক জেনারেলি আপনারা যদি লক্ষ্য করে রাখেন, যে একটা বা দুটো ব্যাংক ছাড়া, একটা বা দুটো ব্যাংক ছাড়া বিগত প্রায় 10 থেকে 12 বছর সেরকম ভাবে কোনো আমরা ভালো কোনো মুভমেন্ট কিন্তু ব্যাংক ইস্যু ব্যাংক সেক্টরে কিন্তু আমরা দেখতে পাইনি। হ্যাঁ,
যেরকম তার ভেতরে এসবিআই তো অবশ্যই বলতে পারি যে এসবিআই এর একটা বড় মুভমেন্ট হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা ইন্ডিয়ান ব্যাংকের একটা বড় মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। এছাড়াও যে আমাদের আরো অনেকগুলো পিএসইউ ব্যাংক আছে, যেরকম ব্যাংক অফ বরোদা আছে, ব্যাংক অফ ইন্ডিয়া আছে, সেন্ট্রাল ব্যাংক আছে, আইওবি আছে, মহারাষ্ট্র ব্যাংক আছে, পিএনবি আছে, পিএসবি আছে, ইউকো ব্যাংক আছে, ইউনিয়ন ব্যাংক আছে। এরা কিন্তু কোনো রকম কোনো রিটার্ন দিতে পারেনি। 2020 লোয়ার লেভেল থেকে যদি আপনি এখন ধরেন, তাহলে সেক্ষেত্রে একটা রিটার্ন দিয়েছে। 2020 থেকে যে রিটার্নের কথা যদি আপনি যদি বলেন, সেটা তো 2020-তে আপনার একটা কি বলবো, একটা বড় আপনার কারেকশন হয়েছিল শর্ট টার্ম বিং, এবং সেখানে সবাই কারেক্ট হয়েছিল। সেখান থেকে যে মুভমেন্ট হয়েছে সেটা সে- উম, সেটা তো নর্মাল কোর্সে মুভমেন্ট হয়েছে, কিন্তু ফ্রেশ যে হাই, অর্থাৎ একটা পিএসইউ ব্যাংক আজকে 10 বছর, 15 বছর, 20 বছর মানে কাজ করছে, কিন্তু স্টকের আর কোনো আহ, মানে কি বলবো, কোনো রিটার্ন নেই। আজকে যদি মনে করুন এইসব ব্যাংকগুলোতে এসবিআই এবং ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক, এই দুটো ব্যাংক ছেড়ে দিয়ে যদি আমরা অন্য আদার্স যে ব্যাংকগুলো যদি আমরা দেখি, তাহলে তাদের কোনো রিটার্ন নেই। বিগত 10-12 বছর, 15 বছর কোনো রিটার্ন নেই। তো এটা কিন্তু এই এই মানে পিএসইউ পুরো ব্যাংক সেক্টরটাই বহুদিন ধরে যেন একটা জগদ্দল পাথরের মতো একটা অবস্থায় হয়ে দাঁড়িয়ে আছে। এবং এই পিএসইউ ব্যাংকগুলোর মধ্য দিয়ে আমাদের প্রচুর ট্রানজেকশন হয়ে থাকে। কারণ কেন বলছি আরো, দেখুন, যেখানে প্রাইভেট ব্যাংক, যেখানে আমাদের প্রাইভেট ব্যাংকগুলো এই 10 বছর বা 12 বছরের ভেতরে যেভাবে রিটার্ন দিতে পেরেছে বা যেভাবে বিজনেস এক্সপ্যানশন করতে পেরেছে, সেইভাবে কিন্তু পিএসইউ ব্যাংকগুলো কোথাও না কোথাও আটকে আছে। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের অবশ্যই কিন্তু এই সেক্টরগুলোকে অবশ্যই দেখা উচিত। আমার বলতে কোনো বাধা নেই যে ইয়ে ইউপিএ 1, মানে 2003, 2004, 2005, 2006, এই সময় 2007, এই সময়তে পিএসইউ সেক্টরগুলো, সে পিএসইউ ব্যাংক হোক বা আদার্স অন্যান্য পিএসইউ সেক্টর হোক, তারা যেভাবে ফ্লারিশ করেছিল, সেইভাবে কিন্তু এই সময়কালের ভেতরে, অর্থাৎ আহ, এনডিএ সরকার আসার পর থেকে সব পিএসইউ সেক্টরে কিন্তু সেরকম ভাবে আমরা মেজরলি কোনো মুভমেন্ট দেখতে পাইনি এখন অব্দি। তার মানে হচ্ছে যে পিএসইউ সেক্টরের ম্যানেজমেন্ট অবশ্যই বলতে গেলে সেন্ট্রালের অধীনস্থ। তো সুতরাং তাদের নিশ্চয়ই কোনো এমন কোনো প্রবলেম হচ্ছে, তার জন্য সেখানে উম, আপনার এই প্রবলেম মানে সেই সব কোম্পানিগুলো না তো এক্সপেনশন করতে পারছে, না তো ঠিকঠাক ভাবে ডেভেলপ করতে পারছে। তার জন্য কি হচ্ছে, আহ, শুধুমাত্র স্টক মার্কেটের রিটার্ন আপনারা যদি ছেড়েও দেন, যদি ভুলেও যান, তাহলেও কিন্তু উম, পুরো আহ, মানে পুরো পিএসইউ সেক্টর একটা দু একটা যেগুলো নতুন এসছে সেগুলো ছেড়ে দিল, যেরকম হচ্ছে হাল, এই টাইপের যেসব কোম্পানিগুলো আছে এখন, বা দেখুন রেলের একটা মানে আহ, রেলের রিলেটেড যতগুলো কোম্পানি এসেছিল নতুন নতুন, তারা প্রত্যেকেই এলো, ঝড়ের মতো এলো এবং ঝাই জামা হারিয়ে গেল। বিগত মানে সেই যে 2024 অব্দি রিটার্ন দিয়েছিল, তারপর থেকে আর কোনো নরমচরণ নেই। এবং পিএসইউ ব্যাংক তো খুবই বাজে অবস্থা। আমার মনে হয় যে উম, অবশ্যই এই সেক্টরগুলোকে দেখা উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের, যে এগুলোকে আহ, কোথাও না কোথাও চেক অ্যান্ড ব্যালেন্স করা উচিত। না হলে কিন্তু আমাদের ইন্টারনাল প্রবলেম কিন্তু চলতেই থাকবে। আমি ইন্ডেক্সের রিটার্ন আমি ছেড়ে দিলাম, কিন্তু
যেখানে আপনার অন্যান্য উম, আজকে যে যুদ্ধ করলো ইরানের সঙ্গে, আহ, অর্থাৎ আহ, আমি ইয়ের কথা বলছি, ইউএস এর কথা বলছি, সেই ইউএস ইন্ডেক্স কিন্তু এসে আপনার অল টাইম হাইকে ব্রেক করে বেরিয়ে গেল। যদি আমি সেদিক থেকেও দেখি যে যদি আমি সেদিক থেকেও দেখি, তাহলেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ডাউ জোন্স কোথাও আপনার অল টাইম হাইকে ব্রেক করে আবার সে বেরিয়ে গেল। whereas আমাদের ইন্ডেক্স কিন্তু, অর্থাৎ নিফটি কিন্তু আপনার লোয়ার লেভেলে যদি আমি বলি, সেখান থেকে 1200 থেকে 1300 1400 পয়েন্টের উপরে এসে মোটামুটি অ্যাভারেজলি আমি বলছি 1400 থেকে 1500 পয়েন্টের উপরে এসে কিন্তু দাঁড়িয়ে গেছে। এবং শুধু দাঁড়িয়ে যায়নি, বিগত 1 থেকে 1.5 মাস মার্কেটের জাস্ট মুভমেন্ট 2 থেকে 3%-এর ভেতরে চলছে। হ্যাঁ, এটা নিশ্চয়ই আমার মনে হয় যে সেন্ট্রাল গভর্নমেন্টের অবশ্যই এটা দেখা উচিত যে, এবং এফআইআই কন্টিনিউয়াস আপনার কিন্তু ইন্ডিয়ান মার্কেট থেকে এক্সিট নিচ্ছে। ডিআইদের, হ্যাঁ, আমাদের ইন্টারনাল একটা মনিটারি সাপ্লাই আছে বলে, যেহেতু উম, আপনার মিউচুয়াল ফান্ড দের একটা বড় সাপোর্ট আছে বলে, তার জন্য আমাদের মার্কেটে এরকম ভাবে একটা সাপোর্ট দিয়ে রাখা হয়েছে বা রেখেছে। কিন্তু এফআই কিন্তু কন্টিনিউয়াস প্রায় 2 থেকে 3 বছর ধরে, 3-4 বছর ধরে মার্কেট থেকে কিন্তু তারা এক্সিট নিচ্ছে। এবং এই এক্সিট যে নিচ্ছে, তার কোথাও মানে আহ, নিশ্চয়ই তারাও একটা কোথাও জাজমেন্টে আছে যে কোথাও না কোথাও একটা প্রবলেম তৈরি হয়ে আছে, তার জন্য এই ধরনের ইয়ে হচ্ছে। কারণ তারা যদি এখান থেকে রিটার্ন যদি থাকতো, নিশ্চয়ই তারা এখানে কিছু না কিছু তাদের ইনভেস্টমেন্ট, অ্যাটলিস্ট এত যে সেল অফ, কন্টিনিউয়াস যে এত যে সেল অফ, সেই কন্টিনিউয়াস সেল অফটা নিশ্চয়ই আসতো না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াস সেল অফ হয়েই চলেছে। যদি আমি উম, আহ, আহ, যেরকম আমি যদি ইয়ারলি বেসিস দেখি, এফআইআই আপনার 2026-এর ভেতরে প্রায় 2,71,000 কোটি টাকার বা 2,72,000 কোটি টাকার মতো মাল বিক্রি করেছে। 2025-এ 3,06,000 কোটি টাকা, এবং 2026-এর মানে হচ্ছে আপনার এই কটা সময়ের ভেতরে, এর ভেতরেই আপনার 2,70,72,000 কোটি টাকার মাল সেল করেছে। 2025-এ প্রায় 3,06,500 কোটি টাকার মাল সেল করেছে। 2024-এ 3,03,000 কোটি টাকার মাল সেল করেছে। 2023-এ 16,500 কোটি টাকার মাল সেল করেছে। 2022-এ 2,78,500 কোটি টাকার মাল সেল করেছে। 2021-এ প্রায় 93,000 কোটি টাকার মাল সেল করেছে। তো সুতরাং এই যদি 2020-তে তারা মাল কিনেছে 64,400 কোটি টাকার মতো। তো 2019-এও কিছু কিনেছে প্রায় 40,000 কোটি টাকার মতো। মানে ওই 2 বছর মিলিয়ে তারা মোটামুটি 1,10,000 কোটি টাকার মাল যেখানে বাই করেছে, সেখানে 1,05,000 কোটি টাকার মতো সেখানে এই 3-4 বছরের ভেতরে বা 5 বছর 6 বছরের ভেতরে প্রায় নিয়ার অ্যাবাউট আমাদের মার্কেট থেকে প্রায় ধরুন আহ প্রায় 12,000 কোটি টাকা, 12,000 কোটি টাকার এই মানে 5-6 বছরের ভেতরে এফআই কিন্তু আহ বার করে নিয়ে চলে গেছে। জিআইরা জিআইদের ডেটাটা এবারে একটু বলি। 26-এ আপনার এখনো অব্দি 3,68,000 কোটি টাকার
বাই করেছে। 2025-এ 7,88,000 মানে 7,88,000 এর মাল বাই করেছে। 2024-এ 5,26,000 এর মাল বাই করেছে। 2023-এ 1,84,000 এর স্টক বাই করেছে। 2022-এতে 2,76,000 এর মতো স্টক বাই করেছে করোড়। আর 2021-এ 94.5 crore বাই করেছে এবং 2020-তে 2020-তে আপনার 36,000 কোটি টাকার মতো মাল সেল করেছে। তো এরা মানে ডিআইআই মোটামুটি আপনার ধরুন প্রায় 14-15 হাজার কোটি টাকার মাল বাই করেছে। এটা ঠিক আছে, তার জন্যই মার্কেটটা এতখানি পাম্পিং হয়েছে, এটাও সত্যি কথা। কিন্তু আপনার এফআইআই চলে যাওয়াটাও আমাদের এই মার্কেট থেকে কোথাও না কোথাও একটা অশনি সংকেত দিচ্ছে যে কন্টিনিউয়াস এই ধরনের সেল আউট আমার মনে হয় যে একটু অন্তত সেন্ট্রাল গভর্নমেন্টকে চিন্তা করে দেখার বিষয় আছে এখানে। এবং এটাও ঠিক যে এই যে ফ্রি বিজের যে ব্যাপারটা চলছে, যে আপনার উম, বিভিন্ন রকম স্টেট গভর্নমেন্ট বলুন বা সেন্ট্রাল থেকে বলুন, যে বিভিন্ন রকম যে আহ, আহ, আর্থিক সহায়তা ডাইরেক্টলি ট্রান্সফার যেটা করা হচ্ছে, এটা কোথাও না কোথাও একটা রেস্ট্রিক্টেড করা উচিত। এবং আরেকটা জিনিস বলি যেটা মেজরলি প্রবলেম, সেটা আমাদের ভারত সরকারকে অবশ্যই এটা দেখা উচিত, সেটা হচ্ছে পপুলেশন কন্ট্রোল। আজকে এটা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত। কারণ কোথাও না কোথাও সেন্ট্রাল গভর্নমেন্ট যেন একটা দায় ছাড়া গোছের ব্যাপার হয়ে গেছে, মানে গা ছাড়া ব্যাপার হয়ে গেছে। যে কেউ তো বলার মতো তো কেউ নেই। অপোনেন্ট মানে অপোজিশন বলে ব্যাপারটা খুব একটা বেশি আহ, নেই বললেই চলে। স্ট্রং অপোজিশন না থাকলে তার যে কি প্রবলেম হতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি। যেহেতু স্ট্রং অপোজিশন নেই, সেই তার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের এখন একটা মানে দায় সারা ঘুষের টাইপের একটা মনোভাব চলছে। এটা আমার মনে হয় যে হওয়াটা উচিত নয়। কারণ আহ, মানে যে কোনো ডেটায় আমি যেভাবে খুশি ইয়ে করতে পারি, হ্যাঁ, প্রেজেন্ট করতে পারি, এবং যখন যেরকম ভাবে মার্কেটের মোল্ডিং আমরা দেখতে পাচ্ছি, সেইভাবে একটা ন্যারেটিভ একটা তৈরি করার চেষ্টা করছে যে ক্রুড অয়েলের দাম বা আমাদের এই যে পেট্রোল এবং ডিজেলের দাম আহ, এই যে বাড়ছে, তার কারণ হচ্ছে যে আহ, আপনার যেহেতু ওপেক থেকে আমরা ওপেক থেকে সাপ্লাইটা কাট হয়েছে বা ক্রুডের প্রাইসও যেহেতু বেড়েছে। এবারে সেটা সেটা যদি বলতে হয় তাহলে বলতে পারি যে উম, বিগত 10 বছর ধরে আমরা কিন্তু হায়ার অন্যান্য দেশের থেকে অনেক বেশি আমরা পেট্রোল এবং ডিজেলের দাম দিয়ে এসছি। তো এই গোটা 80-90 দিনের ইয়ের জন্য যে 10 টাকার মতো পেট্রোলের ওপরে দাম আর ডিজেলে প্রায় 3 থেকে 4 টাকার মতো বেড়ে যাওয়া, এটা একটুখানি সেন্ট্রাল গভর্নমেন্টকে অবশ্যই চিন্তা করা উচিত যে এই ধরনের সিনারিও হওয়া উচিত নয়। কারণ আমরা বিগত 10 থেকে 12 বছর ধরে যেখানে আমরা পেট্রোলের দাম এত বেশি দিয়ে এসছি, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো মানে 100 টাকার উপরে যে পেট্রোল, মানে 100 টাকার নিচে পেট্রোল প্রাইস আমরা প্রায় বিগত 6-7 বছর ধরে আমরা দেখে এসছি। তো তার উপরেও যদি আপনার এখনো অব্দি উম, আজকের পেট্রোল প্রাইস আমি জানি না যে কত চলছে। আহ, দেখে নিই একটুখানি টুডেজ পেট্রোল প্রাইস, তাহলেই পেয়ে যাব।
114 টাকা 78 পয়সা। 114 টাকা 78 পয়সা। তাহলে আপনি চিন্তা করে দেখুন যে এখানে মানে আমরা 114 টাকা প্রায় 115 টাকায় ধরুন, 115 টাকার মতো আমরা পেট্রোল, 1 লিটার পেট্রোলের দাম 115 টাকা। ডিজেলের দামও প্রায় আহ, ডিজেলের দাম হচ্ছে যে আমি ওয়েস্ট বেঙ্গল গিয়ে বলছি 101 টাকা 13 পয়সা। 101 টাকা 13 পয়সা। তাহলে আপনি চিন্তা করে দেখুন আহ, যে আমরা কতখানি এর জন্য আমাদেরকে বিয়ার করতে হবে। এবং যদি বলেন যে ওপেকের জন্য মাত্র 20%, 20% আপনার সাপ্লাইয়ের একটা প্রবলেম তৈরি হয়েছে। আমরা অন্যান্য দেশ থেকেও আমরা অবশ্যই পেট্রোল নিতেই পারি। আমি জানি না ইউএস সেন্ট্রাল গভর্নমেন্টের কি মানে মনোভাব রেখেছে। ইউএস এর স্যাংশনের জন্য যদি আমাদের এত বড় একটা পপুলেশনের দেশ, যেখানে আপনার আহ, যেখানে আমাদের পার ক্যাপিটা 2800 থেকে 1800 ডলার, $1800 আমাদের পার ক্যাপিটা। সেখানে আমরা কিভাবে 115 টাকা লিটার পেট্রোল এবং প্রায় 100 টাকা ডিজেলের দাম দিয়ে নিজেদের রোজকার কাজকর্ম, কারণ ওভারনাইট তো এবারে কেউ কেউ বলবে যে কেন প্রায় 60-70 দিন তো পেট্রোল এবং ডিজেলের প্রাইস বাড়ানো হয়নি। সেটা নিয়েও বলি যে দুভাবে এফেক্ট আসছে। রুপি ডেপ্রিসিয়েট করেছে এবং ডিজেল এবং পেট্রোল মানে ক্রুড অয়েল প্রাইস ইনক্রিজ হয়েছে। তো দুদিক থেকে আমাদের এই এফেক্টটা পড়ছে। অন্তত আমাদের হাতে নিজেদের কারেন্সিকে ডেপ্রিসিয়েশনের হাত থেকে বাঁচাবার জন্য আমাদের নিশ্চয়ই নিজস্ব একটা মেকানিজম থাকা উচিত। সেটাকেও যদি আমরা ইউজ করতে পারতাম, তাহলে অন্তত এতখানি আমাদের ডেন্ট লাগতো না। এর ফলে যেটা হবে, এর পরে কিন্তু ইনফ্লেশন হিট করবে এবং সেই ইনফ্লেশন কিন্তু মারাত্মক ইনফ্লেশন তৈরি হবে, মারাত্মক ইনফ্লেশন হবে। তো জানি না যে মার্কেটে, হয়তো মার্কেটের জন্য বেটার হবে, কারণ যখনই আপনার গভর্নমেন্ট তার রাজস্ব ঘাটতিকে বাড়াচ্ছে না, সেই এফেক্টটা পাবলিকের হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছে। হ্যাঁ, যে তুমি তার কস্ট বিয়ার করো। আহ, তো তার এফেক্ট আছে হচ্ছে যে পাবলিকের হাতে যখন সেই এফেক্টটা যখন আসছে, অবভিয়াসলি তখন ইনফ্লেশন হিট তো করবে। কারণ আজকে যে মনে করুন ট্রাক ড্রাইভার, সে সাপোজ 2000 টাকা নিত কোনো একটা পণ্যকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, ডিজেল প্রাইসে যে ধরনের প্রায় 100 রুপিজের কাছে ডিজেল প্রাইস চলে এসছে, অবশ্যই সেটা 2000 টাকা থাকবে না, সেটা 2500 হবে। এবং তার এফেক্ট কিন্তু প্রত্যেক মানে তার উপরেও পড়বে এবং আমাদের উপরও পড়বে। যে ড্রাইভার সাহেব নিয়ে যাচ্ছেন, তাকেও সেই কস্ট বিয়ার করতে হবে
এবং আম পাবলিককেও করতে হবে। তো যদি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আহ, ঠিকঠাকভাবে মনিটারি পলিসি যদি আহ, ঠিকঠাক রাখতো, আমার মনে হয় যে অ্যাটলিস্ট রুপির এই ডেপ্রিসিয়েশনটাকে যদি সেটা যদি কন্ট্রোলে রাখা যেত, তাহলে হয়তো এফেক্টটা একটু কম আসতো। আমার বক্তব্য হচ্ছে এখানে। এবং কোথাও একটা সেন্ট্রাল গভর্নমেন্টের যেন গাড়ি ছাড়া গোছের একটা মানে গা ছাড়া একটা ভাব ভাব যেন দেখা যাচ্ছে, যে কেউ অপোজিশন তো নেই, বলার মতো কিছু নেই। আর যে কেউ মানে অপোজিশনের যে যা যা বলছে তাকে মক করা হচ্ছে। আমার মনে হয় যে অ্যাটলিস্ট এই মক করাকে বন্ধ করতে হবে এবং প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি যে প্রবলেম আছে সেই প্রবলেমটাকে আমাদেরকে কোথাও অ্যাড্রেস করা উচিত। কারণ আম পাবলিকের কাছে কিন্তু মানে আনঅ্যাকাউন্টেড মানি তো নেই। যেখানে 1800 ডলার হচ্ছে আমাদের আহ, মানে নিয়ার অ্যাবাউট 2 লক্ষ 2 লক্ষ টাকা হচ্ছে আমাদের বছরে ইনকাম অ্যাভারেজ। সেক্ষেত্রে একটা ব্যক্তি সে কিভাবে তার সংসার চালাবে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টকে অবশ্যই ভাবা উচিত। এবং এনাফ টাইম পেয়েছে, এমন নয় যে আজকে প্রায়, যদি এনডিএ গভর্নমেন্টের ক্ষেত্রে বলি, প্রায় 3টে টার্ম মানে হতে চলছে। তো এই রকম 3টে টার্মে আসার পরেও যদি আজকে সাধারণ মানুষকে যদি এরকম ভাবে চিন্তা করতে হয়, তাহলে তো মুশকিলের আছে। আহ, আর যদি ইন টার্মস অফ ডলার টার্মসে আমরা যদি দেখি, তাহলে কিন্তু আমাদের জিডিপি কিন্তু ভালো ভালো জায়গায় নেই। আমরা কিন্তু অনেক পিছিয়ে গেছি। এখন কিন্তু যারা স্পোক্স পার্সন আছেন সেন্ট্রালের বা এনডিএর, তারা কিন্তু এইসব ব্যাপার নিয়ে তারা আর কিছু বলছেন না, তারা চুপ করে গেছে। তারা, তাদেরকে প্রশ্ন করা হলে তারা ওই আপনার একটা আহ, ইরান যুদ্ধ, ওই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, হ্যাঁ, এইসব ব্যাপারগুলো নিয়ে তারা বলে পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুতরাং এটা অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টকে দেখা উচিত যে যারা যুদ্ধ করছেন তাদের ইন্ডেক্স অল টাইম হাই ব্রেক করে বেরিয়ে যাচ্ছে, আর যারা যুদ্ধ করেন তাদের 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 বাজারে এফেক্ট মারাত্মকভাবে পড়ছে। এটা তো হওয়া উচিত নয়। এটা তো কোথাও না কোথাও আমাদের ইন্টারনাল প্রবলেম তৈরি হয়েছে বলেই আজকে এই অবস্থা দাঁড়িয়েছে। এবারে আহ, আমি একটুখানি মার্কেটের সম্বন্ধে বলি। যেটা হচ্ছে যে বিগত প্রায় 2 মাস ধরে মার্কেট কিন্তু, 2 মাস নয়, প্রায় বলতে পারেন এপ্রিল মাস থেকে এপ্রিল মাস থেকে আপনার মার্কেট কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্ট চালাচ্ছে। হুম, এপ্রিল মান্থ থেকেই মার্কেট একটা সাইডওয়েজ মুভমেন্ট চালিয়ে চলেছে। তো উম, হুম, এপ্রিল মান্থ থেকেই সাইডওয়েজ মুভমেন্ট চলেছে। তো মার্কেট আরো ন্যারো রেঞ্জে চলে এসছে। আমি কোনো রেকমেন্ডেশন মানে বা কোনো অবজারভেশন এই মুহূর্তে দিচ্ছি না, কারণ খুব ন্যারো রেঞ্জ, উপরের দিকে ধরুন 1% উপরে 1% নিচে, এই হচ্ছে ইন্ডেক্সের ম্যাটার। ব্যাংক নিফটির ক্ষেত্রেও তাই। ব্যাংক নিফটি আপনার 1% উপরে 1% নিচে, খুব ন্যারো রেঞ্জে কাজ হচ্ছে। রিলায়েন্সের ক্ষেত্রেও সেম। রিলায়েন্সও কোথাও না কোথাও গিয়ে আপনার আটকে গেছে, 1350-এ আজকে ক্লোজিং আছে আপনার। একইভাবে 1% ওপরে 1% নিচে, এই হচ্ছে আপাতত ট্রেডিং এর ম্যাটার।
এবারে হচ্ছে যে যদি যেদিকে মার্কেটে মুভমেন্ট দেবে, আমার মনে হয় যে একটুখানি সেন্ট্রাল গভর্নমেন্টকে একটুখানি ইয়ে দেখা উচিত যে এত ইজিলি মানে অপোজিশন সেরকম ভাবে স্ট্রং নই বলে, তার জন্য আহ, মানে চুপচাপ বসে থাকলে তো হবে না, সেই দিকে অন্তত সেন্ট্রাল গভর্নমেন্টের দেখা উচিত। আমার এটা পার্সোনাল ইয়ে। ফুডের দাম তো অনেকটাই কুল ডাউন করেছে, এটাও সত্যি যে আজকে দিনে দাঁড়িয়ে যদি দেখি তাহলে আপনার রেড ক্রুড আপনার 96 90 হ্যাঁ 92 এতে চলছে, 92 93 এতে চলছে। তো অনেকটাই কুল ডাউন করেছে। তো অন্তত এবারে উম, কিছুটা হলেও সেন্ট্রালের দেখা উচিত এবং আমাদের রুপিকে নিয়ে আহ, কিছু চিন্তা ভাবনা করা উচিত যে যাতে রুপির এই ডেপ্রিসিয়েশনটা যাতে কোথাও আটকানো যায় বা প্রোটেকশন দেওয়া যায়, এটুকুই বলার আছে আজকের মতো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আপনারা শেয়ার করুন, উম, এবং কমেন্টসে আপনাদের যা বক্তব্য আপনারা জানান, যদি কোনো সাজেশন থাকে তাও জানান। এবং আমি নেক্সট দিন থেকে চেষ্টা করব যে স্টক ওয়াইজ এক একটি স্টক নিয়ে আমি অন্তত একটু হিন্টস দেওয়ার, আমার অবজারভেশন দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা সেই স্টকগুলোকে আহ, আপনাদের মতো করে আপনারা পোর্টফোলিওতে রাখতে পারেন বা আপনারা চিন্তা ভাবনা নিতে পারেন। থ্যাংক ইউ এবং শুভরাত্রি।